আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি। এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস এবং করণীয় সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার শেখ শিরিন আফরোজ, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার শিরিন আফরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতে জানতে চাই, আসলে এই যে গত 14ই নভেম্বর গেল বিশ্ব ডায়াবেটিস দিবস, এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয়টি কি ছিল? এবারের প্রতিপাদ্য বিষয় ছিল কর্মক্ষেত্র এবং ডায়াবেটিস। এটা কেন আসলো সেটা যদি আমরা একটু পিছনের দিকে তাকাই তাহলে বুঝতে হবে যে বাংলাদেশে শুধু না, পুরো বিশ্বে এখন টোটাল মানুষের টোটাল পিপলের 535 মিলিয়ন পিপল কিন্তু এখন ডায়াবেটিস রোগে আক্রান্ত। এখন এই বিষয়টা তাহলে কেন আসলো, কেন কর্মক্ষেত্রে ডায়াবেটিস সম্বন্ধে এই কথাটা আসলো? আসলে একটা জরিপে দেখা গেছে যে 20 থেকে 45 বছরের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে এবং সেটা স্পিডটা অনেক বেশি, যার জন্য সবাই লক্ষ্য করলো যে এই বয়সে যাদেরকে আমরা খুব উৎপাদনশীল মানুষ মনে করি, যারা সবচেয়ে বেশি ইয়াং জেনারেশন মনে করি, এই বয়সে যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকে তাহলে দেখা যায় যে শারীরিক অনেক রকম ত্রুটি দেখা দেয় এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ে। একজন মানসিকভাবে অবসাদগ্রস্ত মানুষের কাছ থেকে আমরা কতটা উৎপাদন আশা করতে পারি? তো এই কর্মক্ষেত্রে বলা হয়েছে যে যারা সবচেয়ে বেশি কর্মক্ষেত্রে যায়, যারা এই বয়সটা আমরা মেনটেন করে চলি যে 20 থেকে 45, হ্যাঁ, তাদেরকে ফোকাস করে আসলে কর্মক্ষেত্র এবং ডায়াবেটিস, যাতে আমরা কর্মক্ষেত্রটা একজন ডায়াবেটিস রোগের উপযোগী করে তুলতে পারি, সেই জন্যই এই ফোকাসটা করা। বর্তমান আসলে ডায়াবেটিসটা কেন একটা বৈশ্বিক সমস্যা হিসেবে আসলে বিবেচিত হচ্ছে? প্রথমে আগে বললাম যে ডায়াবেটিসের আক্রান্ত সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এখন আমি যদি ছোট পরিসরে জিজ্ঞেস করি বা ছোট পরিসরে যদি আমরা একটু মাথায় রাখি যে দেখেন, একটা ছোট পরিবার ধরলাম, একটা ছোট পরিবার, একজনের 40 বছর বয়স, ইয়াং একজন পুরুষ, যে পুরো পরিবারের আর্নিং মেম্বার, হ্যাঁ, তার হয়তো ডায়াবেটিস হয়েছে, সে পুরো পরিবারের কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট। এখন সে ডায়াবেটিস, উনি ধরেন অনেক দিন পরে ডায়াবেটিস তার ধরা পড়েছে, ততদিনে তার একটা হার্ট অ্যাটাক অথবা উনি একটি স্ট্রোক অথবা তার কিডনি রোগের জটিলতা দেখা দিয়েছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ওনার পিছনে যতটা ব্যয় হবে একজন পরিবার, মধ্যবিত্ত ঘরের পরিবারের জন্য এটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো একজনের পিছনে যখন অনেক বেশি ব্যয় হচ্ছে এবং যেই লোকটা কর্মক্ষম ছিল সে আস্তে আস্তে কর্ম থেকে সরে আসছে, একটা পরিবার কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে ছোট ছোট এভাবে যদি আমরা অনেকগুলি পরিবার ধরি তখন কিন্তু কি সমাজের উপর একটা প্রভাব, তারপরে আসছে আপনার দেশের উপর প্রভাব এবং তারপরে আসছে পুরো বিশ্ব। তো বৈষয়িক আমরা যদি চিন্তা করি, আসলে একজন ডায়াবেটিস রোগীর পিছনে দেশের এবং নানা বিশ্বের সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পিছনে আমাদের বহু অর্থ ব্যয় করা হচ্ছে। এই অর্থ ব্যয়, এই যে মানুষের মানসিক ইমপ্রুভমেন্ট আমরা তৈরি করতে পারছি না এবং উৎপাদনশীলভাবে আমরা পিছিয়ে পড়ছি, এই দিকে সার্বিক চিন্তা করলে দেখা যায় যে এটা বিশ্বের উপর একটা বড় চাপ, যার জন্য আমাদের বৈশ্বিকভাবে চিন্তা করতে হবে যে ডায়াবেটিস রোগীটাকে প্রিভেনশন কিংবা আমরা কমপ্লিকেশনটাকে ডিলে করা কিংবা আরও অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এখন আমরা শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি ডায়াবেটিসটা আসলে কি? আচ্ছা, আমি যদি দর্শকদের উদ্দেশ্যে খুব সাধারণ ভাষায় যদি বলি তাহলে বলবো যে আমাদের শরীরে এক ধরনের অঙ্গ থাকে যার নাম হচ্ছে অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস, যেখান থেকে কি তৈরি হয়, ইনসুলিন নামক একটা হরমোন তৈরি হয়। এই হরমোনটা আসলে আমাদের শরীরে কখন তৈরি হবে? হরমোন, এই ইনসুলিন এবং গ্লুকোজ, এই দুটার সাথে খুব ভালো একটা সম্পর্ক, শরীরে যত গ্লুকোজ মাত্রা বাড়বে সেই গ্লুকোজ তখন ইনসুলিনটাকে বাড়াবে। এই ইনসুলিন কি করবে, এই শরীরের এই গ্লুকোজটাকে তখন সেলের ভিতর ঢুকাবে, কি তৈরি করবে, ঢুকিয়ে আমাদের শরীরে যে এনার্জি সেটা তৈরি করবে। তাহলে দেখেন, আমরা কিন্তু ইনসুলিনও আমাদের শরীরে রাখবে, গ্লুকোজও আমাদের শরীরে রাখবে, কারণ কি এনার্জি তৈরি করার জন্য। এখন কি হয় ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। এই অতিরিক্ত গ্লুকোজ বাড়াতে যে ইনসুলিনটা পর্যাপ্ত পরিমাণে বাড়ছে না, তখন আর কিংবা গ্লুকোজ অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে ইনসুলিনটা ঠিক মতন কাজ করছে না, তার মানে সেলের ভিতর
গ্লুকোজটা ঢুকাতে পারছে না, তাহলে এনার্জিও তৈরি হচ্ছে না। তাই এইভাবে হচ্ছে ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস রোগটাই মানে হচ্ছে কি শরীরে চিনির মাত্রা বেড়ে যাওয়া, ইনসুলিন হয়তো কম তৈরি হচ্ছে কিংবা ঠিকঠাক মতন কাজ করছে না। এই দুইভাবে আমাদের শরীরে ডায়াবেটিস বাড়তে পারে। এবং ডায়াবেটিস রোগ বলতে আসলে আমরা কি চিনির মাত্রা বেড়ে যাওয়াটাকেই আমরা ডায়াবেটিসটাকে বেশি বলি। আমরা সাধারণত কয় ধরনের ডায়াবেটিস পেয়ে থাকি আসলে? মানে মূলত সবাই যেটা জানে ফোকাস করে যে টাইপ 1 টাইপ 2 Type 2, ডায়াবেটিস। জি। হ্যাঁ, কিন্তু এই টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের বাইরে আরো কিছু ডায়াবেটিস আছে, যেটা জিডিএম, যেটা জেস্টেশনাল ডায়াবেটিস বলি, যে প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস। তার মানে হচ্ছে তার আগে কখনো ডায়াবেটিস ছিল না, বাট প্রেগনেন্ট হওয়ার পরে তার ডায়াবেটিসটা ধরা পড়েছে। ঠিক আছে, আরো কিছু ডায়াবেটিস হয়, সেটা কি যে একটা হচ্ছে ওষুধ, ড্রাগ, অনেক ধরনের ড্রাগ খেলেও কিন্তু ব্লাডে চিনির চিনির মাত্রাটা বেড়ে মাত্রাটা যেতে বেড়ে পারে। যেতে পারে। হ্যাঁ, যে তার মধ্যে স্টেরয়েডটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এইভাবে আমরা 4 ভাগে ভাগ করে যদি নিতে পারি, যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, জিডিএম যেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে, এবং অন্যান্য আদার্স রিলেটেড ডায়াবেটিস। এই যে টাইপ 1 এবং টাইপ 2 এর কথা বলছিলেন, এই দুইটার মধ্যে বেসিক কি কি পার্থক্য আছে আসলে? আচ্ছা, টাইপ 1টা সাধারণত দেখা যায় যে একটু ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে টাইপ 1, আর টাইপ 2টা একটু বেশি বয়স্কদের হয়। যদিও আমি এরপরে বলবো যে আসলে টাইপ 2টা এখন আর বেশি বয়সের ক্ষেত্রে নাই, টাইপ 2টা এখন কম বয়সী বাচ্চাদেরও হতে পারে। তো টাইপ 1টা কেন হয়? টাইপ 1টা হচ্ছে যে শরীরে যে কোনো কারণেই হোক একটা অ্যান্টিবডি তৈরি হয়, যেটার এগেনস্টে ইনসুলিন তৈরিই হয় না। তার মানে টাইপ 1-এ বডিতে একেবারেই ইনসুলিন তৈরি হয় না। তার মানে একটা মানুষের যখন টাইপ 1 বা একটা ছোট বাচ্চার যখন টাইপ 1 ডায়াবেটিস হবে, তার শরীরে ইনসুলিন একদম নাই। তার মানে সেই ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এর জন্য তার ট্রিটমেন্ট হবে শুধুমাত্র ইনসুলিন, কোনো ড্রাগ দিয়ে কাজ হবে না। ড্রাগ সাধারণত ইনসুলিনকে বের করার চেষ্টা করে, কিন্তু তার শরীরে তো ইনসুলিন সেলগুলি নষ্ট, সো তার শরীরে আর ইনসুলিন তৈরি হবে না। এটা হচ্ছে টাইপ 1 বেসিক পার্থক্য, যেটা আমি প্যাথোফিজিওলজি বলতে পারি। আর টাইপ 2 ক্ষেত্রে হতে পারে দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে হয় তার পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে না, কিংবা যেই ইনসুলিন তৈরি হচ্ছে সেটা হচ্ছে ঠিক মতন শরীরে সেলগুলোতে কাজ করছে না, যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্ট বলে থাকি। একটা রোগী কি কি কারণে আসলে উনি ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে পড়ে যান, বা ওনার কি কি কারণে ডায়াবেটিস হতে পারে? এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর আমরা যদি ধরি, যে কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে একটা, যে আমরা বুঝবো তার ডায়াবেটিস হতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা দুইটা ভাগে যদি ভাগ করি টোটাল মানুষকে, যে একটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, একটা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। এখন নন মডিফাইবল বলতে আমরা বুঝি সেটা হচ্ছে যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, সেটা রিস্ক ফ্যাক্টরটিকে। একটা হচ্ছে এইজ, মানে সাধারণত দেখা যায় যে 40-র উপরে গেলে ডায়াবেটিসটা হতে পারে, সেটা এই এইজটা থেকে আমরা চেঞ্জ করতে পারবো না। আরেকটা হতে পারে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি মানে হচ্ছে তার জিন যদি তার ফ্যামিলি থেকে পেয়ে থাকে, উত্তরাধিকার বংশগতভাবে যেটা, হ্যাঁ, তাহলে সেই জিনটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। সো আজ হোক কাল হোক তার ডায়াবেটিসটা হবে। আর কিছু মডিফাইবল ডায়াবেটিস যে আমরা রিস্ক ফ্যাক্টর বলি, যেটা হচ্ছে তার ওজন, লাইফস্টাইল চেঞ্জ যদি আমরা করতে পারি, যে ওজনটা যদি আমরা বৃদ্ধি করতে না দিই, তাহলে ওবেসিটি একটা মডিফাইবল, যেটা আমরা চেঞ্জ করতে পারি, ওবেসিটি। 2 নম্বর কি হতে পারে, তার হচ্ছে হাইপার টেনশন, যদি কোলেস্টেরল ইম্পেয়ার্ড থাকে, মানে লিপিড প্রোফাইল যদি অনেক বেশি থাকে, কিংবা তার যদি জিডিএম এর, যেটা প্রেগনেন্সি ইনডিউস, যাদের এর আগে কখনো ডায়াবেটিস হয়েছিল, মানে পূর্ববর্তী একটা প্রেগনেন্সি অবস্থায় তার ডায়াবেটিস হয়েছিল, এবং নেক্সট ডে তার আবার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হতে পারে, আমি আসলে ফ্যাক্টরটার মধ্যে মেইন ফোকাস আমি মানুষজনের জন্য দিতে চাই হচ্ছে, সেটা হচ্ছে ওয়েট গেইন। এই ওয়েট গেইনটা এখন আমাদের মানে পুরো বিশ্বেই এই লাইফস্টাইল চেঞ্জটাকে আমরা সবচেয়ে বেশি ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরি। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা মারাত্মকভাবে সিডেন্টারি লাইফস্টাইলে চলে যাচ্ছি। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি বলবো একটা ইম্পর্টেন্ট কথা, যেটা কম বয়সী বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিসটা বেশি হচ্ছে। এবং কেন হচ্ছে, রিস্ক ফ্যাক্টর কি এদের মধ্যে? 1 নম্বর হচ্ছে তাদের ওবেসিটি, ওজন যেটা, এবং এই ওজনটা বৃদ্ধি কিভাবে তাদের হচ্ছে। 1 নম্বরে আমরা ধরেন বাচ্চাদেরকে ফাস্ট ফুড খেতে না দিতে চাইলেও তারা খাবে। ফাস্টফুডের প্রতি ঝুঁকি মানে মারাত্মক ওজন বৃদ্ধি করে, কারণ চিজ জিনিসটা অনেক বেশি থাকে ফাস্টফুডের মধ্যে। ঠিক আছে, তাহলে ফাস্টফুডের প্রতি ঝোঁক বেড়ে যাচ্ছে, খাবারের প্রতি। এবং আরেকটা কি, 2 নম্বর হচ্ছে মোবাইল, যেটা মোবাইল খেলাধুলা কমে যাচ্ছে, এক্স্যাক্টলি গ্যাজেটের উপর নির্ভর হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোবাইল নিয়ে বসে থাকা আর খেলাধুলার কমে যাওয়ার কারণে আমি আর একটা কথা বলছি, যে এখনকার, আমি জানি না আপনাদের সময় ছিল কিনা, কিন্তু আমাদের সময় যেটা ছিল, যে স্কুলগুলো তৈরি হতে একটা মাঠ থাকতে হবে, তাই না? স্কুলে আবার কি থাকতো, একটা খেলার পিরিয়ডও থাকতো, যে খেলতে হবে,
তাই না, ওই ওই খেলা পিরিয়ডটা। এখনকার স্কুলগুলো কিরকম হয়, তাহলে মাঠ ছাড়া কোনো স্কুল মাঠ ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একদমই কমে যাচ্ছে। একদমই কমে যাচ্ছে, যার জন্য এই যে ওজন বেড়ে যাওয়ার কারণে কিন্তু যে টাইপ 2 এর মধ্যে যেটা হচ্ছে তার বডিতে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে আছে, বাট সে ডায়াবেটিস। কেন? কারণ তার ইনসুলিনটা কাজ করছে না ফ্যাট টিস্যুতে, সে ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস তৈরি হচ্ছে, এবং এটা অনেক বেশি পরিমাণে স্পিডটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস রোগীগুলো আসলে সাধারণত কি কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন? যেটা হয় যে অনেক স্টেপ আছে, যেমন ধরেন খুব আর্লি এজ যারা বুঝতে পারে যে ডায়াবেটিস কি, তার অনেকেই আছে কিন্তু ডায়াবেটিস কি জিনিসটা যারা জানেন এবং ডায়াবেটিস লক্ষণগুলি জানেন, যেমন ধরেন গলা শুকিয়ে যাচ্ছে খুব বেশি, পানি পিপাসা অনেক বেশি লাগছে, হ্যাঁ, ও অনেক বেশি খাচ্ছেন অথচ তার উইদিন লাস্ট 6 মান্থের মধ্যে হতে পারে ওজনটা কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। এটা একটা যারা জানে, হ্যাঁ। এখন যারা জানে না তারা কিভাবে আসেন, এটা হচ্ছে একটা গ্রুপ যারা জেনে নিজেরাই টেস্ট করে আমাদের কাছে আছে যে ম্যাডাম আমার এই লক্ষণ ছিল, আমি ডায়াবেটিস টেস্ট করে আপনার কাছে আসছি, তাহলে ওনারা জানেন। কিছু আছে জানেন না, তা জানেন না যারা, তারা কিভাবে আসেন? তারা আসেন, বিশেষ করে মহিলারা বেশিরভাগ, তারা আসে ভীষণভাবে দুর্বল লাগছে, হ্যাঁ, ওজন কমে যাচ্ছে, তার খাচ্ছে তো মোটামুটি খাচ্ছে, কিন্তু যাই কাজ করছে তার ভীষণ দুর্বল আছে। আগে যে মানে ঘরের কাজ করতে যে উৎসাহটা ফিল করতো সেই উৎসাহটা তার হারিয়ে ফেলছে। আর একটা খুব ইম্পর্টেন্ট নিয়ে আসে, সেটা হচ্ছে হাতে অথবা পায়ে ইনফেকশন নিয়ে আসে, যেটা ইনফেকশন, যেমন ধরেন মহিলারা কাটাকাটি করতে যে একটু হাত কাটবেই, তো ওই কাটাটা কেটে গেল, ছোট একটা কাটা, যেটা আমরা ঘরোয়া পরিবেশে একটু ঘরে একটু কাপড় দিয়ে বেঁধে রাখি অথবা একটু স্যাভলিন দিয়ে পরিষ্কার করে ঠিক হয়ে যায়, কিন্তু এই কাটা আজকে 7 দিন 10 দিন 1 মাস অলরেডি শুকাচ্ছে না, আরো বেশি খারাপ দিকে হচ্ছে। এটা নিয়েও কিন্তু আসে, তখন পরবর্তী পর্যায়ে আমরা টেস্ট করে দেখি যে তার ডায়াবেটিস আছে। অনেকের মধ্যে একটু এই ধারণা প্রচলিত, আমি মিষ্টি খাই না, আমার তো ডায়াবেটিস হবে না। আসলে এটা কতটুকু সত্য? এটা আসলে মানে একেবারেই সত্য না, হ্যাঁ। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, যে একজন আসলো, যে আমি বললাম অনেক, সে হয়তো সাপোজ একটা ইনফেকশন নিয়ে আসছে, আমি তাকে টেস্ট দিলাম, আপনি আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগারটা করে আসেন, হ্যাঁ। সে বলল ম্যাডাম আপনি আমাকে ডায়াবেটিসে কেন টেস্ট দিয়েছেন, আমার তো ডায়াবেটিস নাই, হ্যাঁ। এখন কথা হলো যে আমি কি করে বুঝলেন আপনার ডায়াবেটিস নাই, আপনার তো 40 পেজ হয়েছে, আপনি তো কখনো টেস্ট করেন নাই। সে বলবে যে না, আমি তো কখনো চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার খাই না, আমি ওজন ফিট রাখি, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন আমাদের কি হবে হচ্ছে আপনার কি পরিবারের কারোর ডায়াবেটিস আছে কিনা। যদি বলে হ্যাঁ আমার বাবা মার ডায়াবেটিস আছে, তাহলে তার একটা রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু তাহলে সেটাই তাকে বোঝাতে হবে যে না, আপনার হয়তো কোনো সাইন সিমটম আসেনি, বাট আপনার যে কোনো সময় হতে পারে। এই হতে পারে যেটা আমরা একটা গ্রুপ রাখি, কিন্তু আমরা প্রি ডায়াবেটিক, যেটাকে আমরা আইজিটি আইএফজি, যে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স কিংবা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আমরা বলি, যে প্রি ডায়াবেটিক রেঞ্জেও কিন্তু আছে, হ্যাঁ। সেই গ্রুপেও কিন্তু প্রচুর মানুষ 62% পিপল কিন্তু এখন প্রি ডায়াবেটিক রেঞ্জে আছে, যেটা আমরা জানি না কেউ, হ্যাঁ। তো এটাই বললাম যে চিনি মিষ্টি জাতীয় খাবার না খেলে যে ডায়াবেটিস হবে, এবং চিনি মিষ্টি জাতীয় ডায়াবেটিস না খেলে যে ডায়াবেটিস হবে না, এই তথ্যগুলো একেবারেই ভুল, একেবারেই ভুল। এই যে আপনি বললেন প্রি ডায়াবেটিক গ্রুপ, মানে যাদের ডায়াবেটিক হওয়ার রেঞ্জের মধ্যে আছে বা সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে আসলে আপনাদের সাজেশনটা কি থাকে? ওনাদেরকে কি আপনারা মেডিকেশনে সাজেস্ট করেন, নাকি প্রথমে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের ইস্যুগুলোকে আপনারা সামনে আনেন? আচ্ছা, তার আগে আমি একটু রেঞ্জগুলি বলে নেই, যে ডায়াবেটিক রেঞ্জটা কত। ফাস্টিং এর সাধারণত আমরা এডিএ গাইডলাইন, যেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অনুযায়ী আমরা বলছি যে ফাস্টিংটা আমার সাধারণত 7 মিলিমোল পার লিটার যদি হয়, বেশি যদি হয়, কিংবা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, কিংবা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে, যে ওজিটিটি যেটা আমরা বলি, সেটাতে 11.1 মিলিমোল পার লিটারে যদি বেশি হয় ব্লাড সুগার লেভেল, তখন আমরা তাদেরকে ডায়াবেটিক রেঞ্জে বলি। তাহলে নর্মাল কি 7 এর নিচে ফাস্টিং? না, নর্মালটা হচ্ছে 6 এর নিচে। তাহলে 6 to 7 এরা কারা? এরা হচ্ছে প্রি ডায়াবেটিক। আবার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট যেটা আমি বললাম, সেটা নর্মাল হচ্ছে 7.8 এর নিচে। তাহলে 7.8 থেকে 11 কারা? প্রি ডায়াবেটিক রেঞ্জ। তাহলে দেখেন প্রি ডায়াবেটিক রেঞ্জে অলরেডি ওনারা চলে আসছেন। এই মুহূর্তে যদি তারা তাদের লাইফস্টাইল চেঞ্জ না করে, তাহলে যে কোনো সময় তারা কি ডায়াবেটিক রেঞ্জে ঢুকে যাবে, ঠিক আছে। এখন আমি যদি একটা মানুষকে, সাপোজ আপনি ডাক্তার, আমি আপনাকে বললাম যে না, আপনি তো আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনাকে ডাক্তারি পেশা যাওয়া যাবে না, আপনাকে এখন অন্য পেশা যেতে, আপনি পারবেন? সো কথাটা ঠিক চেঞ্জ আসবে না। আসবে
আসবে লাইফস্টাইল মডিফিকেশন। আপনি যেখানে আছেন সেইখানটায় থেকে আপনার লাইফস্টাইলকে কিছুটা মডিফাই করতে হবে, যে যাতে আপনার পরবর্তীতে ডায়াবেটিস না হয়। কেন ডায়াবেটিসটা না হওয়ার আমি চেষ্টা করব সেটাও তাকে জানাতে হবে। একজন প্রি ডায়াবেটিকের কথা বলছি, যে তখন বলবে যে ম্যাডাম আমার তো এত কন্ট্রোল বা এত কিছুর দরকার নেই, কারণ আমার তো ডায়াবেটিক রেঞ্জে নাই, আমার কেন ডায়াবেটিস হয়ে গেলে এত ভয় কিসের? কারণ ডায়াবেটিক হয়ে গেলে যে কমপ্লিকেশনগুলো হয় আগে থেকে যদি আমরা কন্ট্রোলে আনতে পারি তাদেরকে কি করতে পারবো, আমরা এই কমপ্লিকেশনটাকে ডিলে করতে পারবো। ঠিক আছে? তো এই কমপ্লিকেশন ডিলে করার জন্য একজন প্রি ডায়াবেটিককে আমরা লাইফস্টাইল মডিফিকেশন। তো আপনার কোশ্চেনে এবার আসি, যে যারা প্রি ডায়াবেটিক রেঞ্জে নিয়ে আসে তাদেরকে আমরা আসলেই প্রথমে আগে ডায়েটারি কি বলে ড্রাগের ইয়েতে আমরা হ্যাঁ এটাতে যাই না। আমরা প্রথমেই আগে তার লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেটা রাখি ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ এবং এডুকেশন তো বটেই, যে কোনো পেশেন্টের ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বা প্রি ডায়াবেটিকের এডুকেশনটা তাকে দিতে হবে। তাহলে লাইফস্টাইল চেঞ্জ মানে মডিফিকেশন আর এক্সারসাইজ এই দুইটা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা ড্রাগটা ফার্স্ট থেকে ইউজ করতে পারি। সেটা কি, যেমন ধরেন একজন প্রি ডায়াবেটিক রেঞ্জে নিয়ে আসছে আমার কাছে, কিন্তু তার ওজনটা অনেক বেশি, আমি বুঝতে পারছি সে যে কোনো সময় ডায়াবেটিক রেঞ্জে খুব দ্রুত চলে যাবে, তখন আমরা কিছুটা ড্রাগ দিয়েও তাকে হেল্প করতে পারি। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে আপনি বললেন না কমপ্লিকেশনগুলো হচ্ছে, আমাদের যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে অথবা আমাদের যদি ওজন বেড়ে যায়, এই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে, বিশেষ করে ডায়াবেটিক রোগীগুলোর ক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশনগুলো আসলে পেতে? প্রথমে হচ্ছে ইন জেনারেল যদি আমি বলি, আমাদের বডিতে সমস্ত জায়গায় ব্লাড ভেসেল আছে। এখন ব্লাড ভেসেল মানে কি, মোটা ব্লাড ভেসেল মানে মোটা পথ আছে, কিছু কিছু চিকন চিকন পথ আছে, পুরো একদম সরু সরু পথ আছে। পুরা হোল বডির যেসব জায়গায় ব্লাড ভেসেল বা রক্তনালী আছে সমস্ত জায়গায় যদি যে আপনার ব্লাডটাকে ক্লট করে দিতে পারেন। ক্লট কিভাবে করবে? একজন ডায়াবেটিস, তার গ্লুকোজ বেশি, কিভাবে সেই কাজটা করছে? এই যে রক্তনালীর ভিতর যে রক্তটা যাচ্ছে সেটা একটা স্মুথ পথে যায়, সে রাফ পথ পছন্দ করে না। যখনই ছোট ছোট ব্লাড ভেসেলে যে একটা রাফ পথ, ব্লাড গ্লুকোজ কি করে, এই স্মুথ পথটাকে রাফ করে দেয়। যখন রাফ হয়ে যাবে ছোট ছোট ব্লাড ভেসেলগুলি ব্লক হয়ে যায়, ছোট ছোট ক্লট, ব্লাড ক্লটগুলো ওখানে যে জমা হয়, জমা হলে যেই জায়গাটা জমা হবে তার আশেপাশের জায়গাগুলি কি, সেলগুলি আর ফাংশন করবে না, তাহলে ফাংশন নষ্ট হয়ে যাচ্ছে। এখন এবার আসেন কোথায় কোথায় ফাংশন নষ্ট হয়। তাহলে এটা যদি আমরা বুঝি যে আমাদের শরীরের সমস্ত জায়গায় ব্লাড ভেসেল আছে, তাই না, তাহলে সমস্ত জায়গায় যে এটা ব্লক করে দিতে পারে। এবার উপর থেকে যদি ধরি, ব্রেনে ছোট ছোট ব্লাড ভেসেল আছে, স্ট্রোক করতে পারে। চোখে ছোট ছোট ব্লাড ভেসেল আছে, সেখানেও যে ভিশন লস হতে পারে। আপনার হার্টের যে মেইন যে হার্টের সাপ্লাই, মানে হার্ট আমাদেরকে সাপ্লাই দেয়, বাট হার্টেরও তো সাপ্লাই লাগে, নিজস্ব সাপ্লাই আছে। তো সেখানেও যদি হয়, হার্ট যদি আপনার বন্ধ হয়ে যায়, সেখানেও একটা সমস্যা হতে পারে। আবার দেখেন কিডনি, নার্ভ, মানে ইচ অ্যান্ড এভরি জায়গায়, মানে সমস্ত কমপ্লিকেশন। মানে কি, আমি যদি বলি স্ট্রোক, তারপরে চোখ, হ্যাঁ, রেটিনোপ্যাথি যেটা আমরা বলি, হার্টে যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে, তারপরে হার্ট ব্লক হয়ে যেতে পারে আর কি। তারপরে নেফ্রোপ্যাথি, কিডনি যে কোনো সময় শাটডাউন করে যেতে পারে। নিউরোপ্যাথি, যে কোনো জায়গায় আপনার নার্ভে যে নার্ভ ব্লক করে দিতে পারে, নার্ভগুলো নষ্ট হয়ে যেতে পারে। সো দেখেন কোথায় কমপ্লিকেশন করে না। ডায়াবেটিস এমন একটা জিনিস, তার নিজস্ব কোনো অঙ্গ নাই নষ্ট করার। যে হার্ট, যেরকম হার্ট অ্যাটাক হলে আমরা বলি হার্টের সমস্যা ছিল, তার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু ডায়াবেটিসগুলো কিন্তু আমি বলতে পারি না যে ওনার এই সমস্যা ছিল, এটা হয়েছে। ডায়াবেটিস সবটাই নষ্ট করে দেয়, পুরো বডিটাকে নষ্ট করে দেয়। অনেক রোগী যখন আপনারা ইনসুলিনের কথা বলেন, ওনার হয়তো এটার ভয়ে দেখা যাচ্ছে কি ওষুধ আরম্ভ করছে না বা ডিলে করছে। তো আমি খালি দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আপনাকে একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে, আমরা কি ধরেন ইনসুলিন ইউজ করছি, এরপরে কি যদি কন্ট্রোলে থাকে আমরা কি ওরাল ডায়াবেটিকে চলে আসতে পারবো কিনা, বা এই ধরনের কোনো কিছু ইস্যু আছে কিনা? অবশ্যই পারবো। অনেক সময় দেখা যায় অনেক রুগীরা আছে যে ধরেন সে লাইফস্টাইল মডিফাইড করেনি, সে এক্সারসাইজ ঠিক মতন করে না, তার ব্লাড সুগারটা অনেক বেশি। আমরা ডায়াবেটিসের সাথে আরও কিছু টেস্ট দিই, সেটা তার মধ্যে 1 নম্বর টেস্টটা দিই হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, কিডনির পরীক্ষাটা। তার কিডনি ফাংশন যদি তখনও পর্যন্ত ভালো থাকে, তাহলে আমরা এই পেশেন্টকে প্রথমে দেখেন, আমি প্রথমে আগে বলেছি যে ব্লাড সুগার যত বেশি থাকবে ইনসুলিন সিক্রেশন তত বাড়বে। এখন আপনার যদি ব্লাড সুগার অনেক বেশি মাত্রায় বাড়ে, এক পর্যায়ে ইনসুলিন কিন্তু আর বাড়বে না, সে এক্সস্টেড হয়ে যাবে, সে আর আপনার হাজার তাকে স্টিমুলেট করেও বাড়াতে পারবে না। এখন ড্রাগগুলি কি করে, ড্রাগগুলি ইনসুলিনকে স্টিমুলেট করে যে বের হও, আমার ব্লাড সুগার কমাবো, হ্যাঁ আমি তৈরি করব, কিন্তু সে তো এক্সস্টেড, সে পারছে না। তখন আমরা বাইরে থেকে ইনসুলিনটা সরাসরি দিই, তাই তো, সেই ব্লাড সুগারগুলি কমাতে। এখন যার ব্লাড সুগার অনেক বেশি, হ্যাঁ, সেই মুহূর্তে আমরা চিন্তা করি যে ইনসুলিনটা কি, ইনসুলিন সেলগুলি
সবগুলি কি রেজিস্ট্যান্ট মানে হয়ে আছে, মানে সে আর পারছে না, এক্সস্টেড হয়ে আছে, তখন তাকে আমরা ইনসুলিন দিই যে ব্লাড সুগারটা কমিয়ে আনার জন্য। এটা একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডে হতে পারে যদি তার ক্রিয়েটিনিন লেভেলটা নর্মাল থাকে। তাহলে আমরা পেশেন্টকে কি অ্যাডভাইস দেব যে মানে অ্যাসিওর করব যে অবশ্যই আমি আপনাকে আবারও ওরাল ড্রাগে যেতে পারবো, আপনি কিছুদিন আগে মানে অগ্নাশয়টাকে যেটা বললাম প্যানক্রিয়াসটাকে একটু রেস্ট দেয় আর কি, যে আমি ব্লাড সুগারটা একটু কমিয়ে আনি, আপনার যখন কন্ট্রোলে চলে আসবে আপনার লাইফস্টাইল মডিফাই করবেন, আপনি এক্সারসাইজ করবেন, আপনার ইনসুলিন দিয়ে আপনি ডায়াবেটিসটা কন্ট্রোলে আনবো। নেক্সট ধাপ হবে আমি আপনাকে ওরালি ড্রাগ যেতে পারবো কিনা, সেটা অবশ্যই আমার দেখতে হবে কিডনির রিপোর্ট ভালো আছে কিনা এবং ওনার ব্লাড সুগারটা কোন লেভেলে আছে, যেতে পারবে। এটাই হলো আসলে। আপনি আরেকটি কথা বলছিলেন এর মধ্যে জিডিএম বা গর্ভাবস্থায় যে ডায়াবেটিসটা হচ্ছে, এটা নিয়ে যদি আপনি আমাদেরকে আসলে কিছু বলেন। গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ারও আবার রিস্ক কিছু ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে যাদের আমরা এইজের যেমন 35 ইয়ার্সের উপরে যদি প্রেগনেন্সি হয় কিংবা ওজনটা যদি খুব বেশি হয়, হ্যাঁ, এই দুইটা ফ্যাক্টর আমরা মনে করি। আর একটা আছে যে কিছু আননোন গ্রুপ রয়ে যায়, যেমন ওই যে বললাম যে আইজিটি বা এফজি বা প্রি ডায়াবেটিক রেঞ্জে ছিল, সে কখনো টেস্ট করে নাই, হ্যাঁ, হঠাৎ করে, কারণ এখন তো প্রেগনেন্সিতে আমরা কি করি যে ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা এন্টিনেটাল চেকআপ বলি আমরা, যে ফার্স্ট চেকআপেই কিন্তু ওনারা ডায়াবেটিস চেক করেন, তো ফার্স্ট চেকআপেই ধরা পড়ে যায় যে তার ডায়াবেটিস আছে কিনা। তো ডায়াবেটিস আসলে একটা ইম্পর্টেন্ট আমি একটা তথ্য দিতে চাই, এটা দর্শকদের উদ্দেশ্যেই। অনেকে গর্ভাবস্থায় আসার পরেই বলে যে আমার তো ডায়াবেটিস ধরা পড়েছে ম্যাডাম, তো আমার তো খাবার দাবার আমি একেবারে কন্ট্রোল করে ফেলছে। আসলে কি তাই? একজন গর্ভবতী মহিলার কি খাবার দাবার খুব রেস্ট্রিকশনের দরকার? তাহলে বাচ্চাটা পুষ্টি পাবে কোত্থেকে? সেটাই। তাহলে আমাদের কি করা উচিত? তার খাবারের মধ্যে খুব বেশি রেস্ট্রিকশনের দরকার নাই, বরঞ্চ আমরা গর্ভবতী মহিলাকে একটা ক্যালোরি মেনটেন করে চলতে বলি, যে আপনি যতটুকু ক্যালোরি নর্মালি খেতেন তার থেকে একটু বেশি পরিমাণে ক্যালোরি আপনি পাবেন, তাকে কিন্তু খেতে হবে। ওই পর্যন্ত ক্যালোরি খেয়ে তার ব্লাড সুগার যত বাড়তি থাকবে সেই অনুযায়ী তাকে আমরা কি দিব? ড্রাগ দিব। এখন ড্রাগ কি ওরাল ড্রাগ খেতে পারবে না? কোনো জিডিএম এর পেশেন্ট ওরাল ড্রাগ পাবে না। তাহলে আমরা তাকে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করব এবং সাথে সাথে পেশেন্টকে, কারণ দেখেন একজন পেশেন্টকে আপনার যখন প্রথমে স্টার্টিং এ ধরেন একটা কম বয়সী মেয়ে, 25 বছরের একটা মেয়ে, সে জিডিএম নিয়ে আপনার কাছে আসলো, আপনি দেখি ফার্স্ট ইয়েতেই আপনি ইনসুলিন লিখে দিলেন, সে কিন্তু একটু আপসেট হয়ে যাবে, আমার তো ডায়াবেটিস হয়ে গেছে, ইনসুলিন নিতে হবে, তাহলে তো আমি সারা জীবনে শেষ। তাহলে প্রথমে আমাকে পেশেন্টের মানসিকভাবে এশিওর করতে হবে যে না, এটা আপনার গর্ভাবস্থায় আমরা দিব। তবে এটাও বলতে হবে যে পরবর্তীতে এই জিডিএম এর পেশেন্টগুলো 50% কিন্তু ডায়াবেটিস হয়ে যেতে পারে পরবর্তীতে, আর 50% নর্মালি থাকতে হবে। তাহলে তাদেরকে পরবর্তীতে একটা ফলো আপে থাকতে হবে। কিন্তু গর্ভাবস্থায় তাকে, এবং শুধু গর্ভাবস্থায় নয়, ল্যাকটেটিং পিরিয়ড পর্যন্ত, যতদিন বাচ্চা ব্রেস্ট ফিডিং করাবে ততদিন পর্যন্ত আমরা তাকে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করাবো। তারপরে যদি তার ডায়াবেটিস থাকে তখন আমরা ওরালি যেতে পারবো। অতএব তার অন্য কোনো টেনশন বা চিন্তা করতে হবে না। তার মানে এখানে আসলে কাউন্সেলিংটা বেশ জরুরি। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা না বুঝিয়ে বললে আসলে ওনাদেরকে ওভাবে বোঝানো সম্ভব না। আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আরও অনেক কথা বলার ছিল, অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আর পারছি না। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে একটু বিদায় নিন। আর যারা ডায়াবেটিক রোগী আছেন এবং পরিবারে যাদের সদস্যর মধ্যে যারা 40 ইয়ার্স এজ হয়ে গেছেন, প্লাস হচ্ছে যাদের একটু ওজনটা বৃদ্ধি আছে, তারা প্লিজ সবাই প্রতি বছর একবার করে ডায়াবেটিস চেকআপে যাবেন এবং ডায়াবেটিস চেক করবেন, নিজেরাই করবেন। আর যারা ডায়াবেটিক রোগী আছেন তারা অবশ্যই গ্লুকোমিটার মেশিনটা সবসময় বাসায় রাখবেন, যাতে আপনারা বাসায়ও টেস্ট করতে পারেন। সবসময় ডাক্তারের কাছে যাওয়া অনেক সময় সম্ভব হয় না, সেক্ষেত্রে গ্লুকোমিটার মেশিনে নিজেরাই বুঝতে পারবেন আপনাদের ডায়াবেটিসটা কতটা বাড়লো, কতটা কমলো। আর জিডিএম এর উদ্দেশ্যে আমি বলবো, যাদের প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস তারা প্লিজ ভয় পাবেন না, তারা, কারণ তাদের মনটাকে সবসময় ভালো রাখতে হবে, বাচ্চার সুস্থতার কথা চিন্তা করতে হবে। সেক্ষেত্রে বাচ্চার সুস্থতার জন্য চিন্তা করে আমরা ইনসুলিনটা দেই। আবার আপনারাও মানসিকভাবে ভেঙে পড়বেন না যে ইনসুলিনটা আমাদের অল্প সময়ের জন্য দিচ্ছে, সো এর পরবর্তীতে আমরা আবার সুস্থ হতে পারবো। সেক্ষেত্রে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ডায়াবেটিস এবং এর করণীয় সম্পর্কে। আশা করি আজকের পর্বের মাধ্যমে আমরা অনেক বেশি সচেতন হতে পারবো। আমরা যেটা আজকে বুঝলাম সেটা হচ্ছে আসলে ডায়াবেটিস ভয় পাওয়ার কোনো রোগ না। যদি আমরা নিয়মিতভাবে খাদ্যাভ্যাস এবং আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে প্রপারলি আমরা ওষুধগুলো মেনটেন করি, আশা করি আমরা একটি সুস্থ সমাজ উপহার দিতে পারবো আপনাদেরকে। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব।
সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।